নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভারত আর ইসরায়েল এই দুই দেশকে ঘিরে কি সত্যিই কোনো বড় খেলা শুরু হতে চলেছে? পাকিস্তান, সৌদি আরব আর তুরস্ক মিলে এই যে তিন দেশ মিলে যে নতুন একটা ডিফেন্স ডিল করেছে, তখনই কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এই যে তিন দেশের জোট, এই আসল জোটের লক্ষ্যটা কি? আর এখান থেকেই প্রশ্ন উঠছে আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা, ইরান। ইরানকে এই ডিফেন্স ডিল থেকে আলাদা করা হয়েছে এবং ইরানের বক্তব্য গোটা বিশ্বে তোলপাড় করে দিয়েছে। ইরান পরিষ্কারভাবে বলে দিয়েছে, এই যে তুরস্ক, পাকিস্তান আর সৌদি আরব এই তিন দেশ মিলে যে ডিল করেছে, এই ডিলটাকে আমি গুরুত্ব দিচ্ছি না, ইরানের দাবি। বা তারাই একটা প্রশ্ন বলেছে, এই ডিল শুধুমাত্র একটা কাগজের টুকরো, এই কথা পর্যন্ত ইরান বলে দিয়েছে। আর ভারতের জন্য নতুন এই জোটের অর্থ কী, আমরা সমস্ত বিষয় এই সেশনে এক এক করে আলোচনা করা শুরু করব। দেখুন, কারণ যদি হিসেবে দেখা যায়, কারণ পাকিস্তানে আমরা যদি দেখি ভারতের পাশেই পাকিস্তান রয়েছে, আর তুরস্কের সাথে পাকিস্তানের ঘনিষ্ঠতা বেশি। আর অপরদিকে এই ডিলে আরেকজন এসেছে সৌদি আরব, আর সৌদি আরবের সাথে গত কয়েক বছর ধরে আমাদের সম্পর্ক যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে। এবং এরই পাশাপাশি আজকের ভিডিওতে আমরা পুরো ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে এই ডিলের প্রপার চুক্তি যে শর্ত রাখা, যে শর্ত, পাকিস্তান, সৌদি আরব আর তুরস্ক, সাথে সাথে ইরানের এই ডিলের আপত্তি এবং ভূমিকা এবং ভারতের সম্ভাব্য প্রভাব, সব কিছুই একটা সুতোর মাধ্যমে আমরা গেঁথে আপনাদের সামনে এক এক করে আলোচনা করব। তাহলে চলুন আমরা আলোচনা শুরু করি। আসলে কি হয়েছে দেখুন, এখানে তিনটে দেশ দেখুন, তার থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই যে দেখতে পাচ্ছেন ইরান, এই যে ইরান রয়েছে আর এখানে সৌদি আরব রয়েছে। মিডল ইস্টে একটা গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট দেশ হচ্ছে সৌদি আরব। যে সৌদি আরব বারবার করে বিশ্বে বিভিন্ন মানে আপনার ইরান বারবার করে বলে এসেছিল যে সৌদি আরব যদি আমেরিকা তাদের এয়ারবেস রাখে, তাহলে সেই এয়ারবেস আমরা কিন্তু ধ্বংস করব, এবং সৌদি আরবকে বারবার হুমকি দিয়েছে। এবং সৌদি আরব থেকে যে তেলটা চলে যায়, ঠিক আছে, বিশ্বে বিভিন্ন দেশে, এই স্টেট অফ হরমুজ, এই জায়গার কন্ট্রোলটা কার আছে? এই জায়গার কন্ট্রোল আছে ইরানের হাতে। অপরদিকে এই যে ওমান দেখতে পাচ্ছেন, এই ওমান সাগর এখানে কার কন্ট্রোলে আছে? ইউএসএ মানে আমেরিকা কন্ট্রোল রয়েছে, যার ফলে সৌদি আরব এই স্টেট অফ হরমুজ দিয়ে তেল নিয়ে কিন্তু বাইরে যেতে পারছে না। কারণ ইরানের একটা আতঙ্ক রয়েছে যে ইরান যদি মিসাইল অ্যাটাক করে, অপরদিকে আমেরিকারও একটা আতঙ্ক রয়েছে যে আমেরিকাও যদি মিসাইল অ্যাটাক করে দেয়, যার ফলে সৌদি আরব এখন ঠিক করেছে যে তারা এখন পাকিস্তান আর তুরস্কের সাথে কিন্তু ডিফেন্স ডিল করবে। এটা হচ্ছে আসল বিষয়। আর এখানে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে জাস্ট দুদিন আগে সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তান মিলে যে নতুন ডিফেন্স ডিল করেছে, যার নাম দেওয়া হয়েছে মক্কা ডিফেন্স এগ্রিমেন্ট। এবং এই এগ্রিমেন্টটাকে নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। আর এই চুক্তির সব থেকে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট কোনটা? সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, যদি এই তিন দেশের মধ্যে কোনো একটা দেশকে যদি বাইরের দেশ আক্রমণ করে, তাহলে এই তিন দেশ মনে করবে তাদের উপর আক্রমণ হয়েছে, তাহলে তারা একসাথে মিলে সেই দেশের বিরুদ্ধে আক্রমণ করবে। কারণটা কারা কারা আছে আপনারা জানেন, যে সৌদি আরব ইরান সব ভয় দেখাচ্ছে এবং মিডল ইস্টে এদের আমেরিকা ঘাঁটিগুলো আক্রমণ করার চেষ্টা করছে। তাই যদি সৌদি আরবের ওপর আক্রমণ হয়, তাহলে পাকিস্তান আর তুরস্ক মনে করবে তাদের ওপর আক্রমণ হয়েছে, তারাও ইরানের ওপর হামলা করবে। তার জন্য মক্কা ডিফেন্স এগ্রিমেন্ট করা হয়েছে। মক্কা ডিফেন্স এগ্রিমেন্ট বিশেষ করে পাকিস্তান আর সৌদি আরবের মধ্যে অলরেডি আগে থেকে সামরিক ডিল ছিল, ডিফেন্স ডিল ছিল, গত বছরই হয়ে গেছে। এবার এই ডিফেন্স ডিলে যুক্ত হয়ে গেল আরও একটা দেশ, যার নাম হলো তুরস্ক, যা যুক্ত হওয়ার পর পুরো সমীকরণ আরও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে। আর এইখানে এক এক করে মন্তব্য আসা শুরু করা হয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে চুক্তি করলে নিরাপত্তা বিষয় নিশ্চিত করা যায় না, সেটা পরিষ্কারভাবে ইরান বলে দিয়েছে। অপরদিকে যদি আপনারা দেখেন আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, ডিফেন্স ডিল,
পাকিস্তান আর সৌদি আরবের মধ্যে পুরনো একটা সামরিক সম্পর্ক রয়েছে। আর এই বিষয়টা বুঝতে গেলে আপনাকে একটু ব্যাকফুটে যেতে হবে। বিষয়টা কি আছে দেখুন, পাকিস্তান আর সৌদি আরবের মধ্যে যে সামরিক সহযোগিতা, এটা কিন্তু আজকের নতুন বিষয় নয়। এটা কিন্তু বহু বছর ধরে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে সামরিক যোগাযোগ রয়েছে, এবং পাকিস্তান বহুবার তাদের ডিফেন্স ফোর্সকে সৌদি আরবে পাঠিয়েছে এবং সৌদির মানে যারা সেনাবাহিনী আছে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে এসেছে। এবং পাশাপাশি প্রশিক্ষণের পাশাপাশি যুদ্ধ করার নীতি, গোলা বারুদ সরবরাহ করা, সমস্ত বিষয়ের ক্ষেত্রে কিন্তু সৌদি আর পাকিস্তান একে অপরের সাথে কিন্তু যোগাযোগ বা সম্পর্ক মেনটেন করে চলছে। এরপর যদি আমরা আসি গত বছর 2025 সেপ্টেম্বর মাস করে পাকিস্তান আর সৌদির মধ্যে ডিফেন্স এগ্রিমেন্ট হয়, এবং ডিফেন্স এগ্রিমেন্টটাকে বলা হয়ে থাকে স্ট্র্যাটেজিক্যাল মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট, যেটা দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। এবং এই ডিলে বলা হয়েছিল যে দুই দেশের মধ্যে যে কোনো একটা দেশকে যদি বাইরের কোনো দেশ আক্রমণ করে তাহলে আমরা একে অপরে ঝাঁপিয়ে পড়ব। এবং এই ডিলে 2026 সালে দেখা যায় যে এই ডিলের মধ্যে তুরস্ক এসেও হাজির হয়ে গেল, যার ফলে জিওপলিটিক্স এক্সপার্টরা এই ডিলটাকে একটা বিস্তারিত ডিল হিসাবে দাবি করছে। কিন্তু তুরস্ক যুক্ত হওয়ার প্রয়োজন হলো কেন? কারণ প্রশ্ন হচ্ছে যে এখন মুসলিম ন্যাটো গ্রুপ তৈরি হওয়ার একটা পরিকল্পনা দেখা যাচ্ছে। ন্যাটো গ্রুপ কি? ন্যাটো গ্রুপের মধ্যে যে সমস্ত দেশগুলো আছে, 29টা দেশ আছে, এই 29টা দেশের মধ্যে কোনো একটা দেশের ওপর যদি কেউ হামলা করে তাহলে ন্যাটো গ্রুপের মধ্যে একটা সংবিধান আছে, আইন আছে। আইনটা কি? আইনটা হচ্ছে আর্টিকেল 5। সেখানে বলা হয়েছে যে যদি কোনো দেশ ন্যাটো কান্ট্রির ওপর হামলা করে, ন্যাটো কান্ট্রি 29টা দেশ সেই দেশের ওপর হামলা করবে। সেই রকমভাবে এরাও একটা মক্কা এগ্রিমেন্ট করেছে পাকিস্তান, সৌদি আর তুরস্ক মিলে। কিন্তু প্রশ্ন হচ্ছে 2025 সালে সেপ্টেম্বর মাস থেকে সৌদি আর পাকিস্তানের মধ্যে এই ডিফেন্স এগ্রিমেন্ট ছিল, তুরস্ক কেন যোগ হলো? এইখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের দিনে দাঁড়িয়ে যে বলা হয়ে থাকে, বিভিন্ন রিপোর্টে বলা হয়ে থাকে যে তুরস্ক মানে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গায় যে একটু হলেও শক্তিশালী, এটাকে বলা হয়েছে বিভিন্ন জায়গায়। পাশাপাশি তুরস্ক বিশ্বে অন্যতম একটা বিকাশশীল এবং মিসাইল উৎপাদনকারী দেশ, এবং পাশাপাশি বিশেষ করে তুরস্ক বর্তমান যে ড্রোন রয়েছে, ড্রোন, কম্ব্যাট ড্রোন, ক্রুজ মিসাইল, এয়ার ডিফেন্স সিস্টেম, নাভাল মিসাইল, এরই পাশাপাশি আর্মাস্ট হার্মিকল, এই ধরনের যে মিসাইলগুলো আছে, তুরস্ক সব থেকে সুবিধা হলো যে তুরস্ক এগুলো থাকার সাথে সাথে তুরস্ক হচ্ছে ন্যাটো গ্রুপের মেম্বার। ন্যাটো গ্রুপের মেম্বার অর্থাৎ তুরস্ক ন্যাটো গ্রুপে দীর্ঘদিন ধরে সেনাবাহিনী সামরিক প্রশিক্ষণ নিয়ে এসেছে এবং বিভিন্ন অপারেশনও তুরস্কর একটা অভিজ্ঞতা রয়েছে। বিশেষ করে যদি দেখেন আপনারা, সিরিয়া, লিবিয়া, ইরাক সহ তুরস্কর লড়াই করা একটা অভিজ্ঞতা রয়েছে। এবার তাহলে এখানে আরও একটা প্রশ্ন উঠে আসে, তাহলে সৌদি আরব এই মানে ডিলের সাথে কি পাবে? তুরস্ক তো অভিজ্ঞতা রয়েছে। দেখুন, এইটা দেখতে গেলে আপনাকে বেশ কয়েকটা জিনিস বুঝতে হবে। এখানে কি বুঝতে হবে? যে দেখুন এই জায়গাটা যে গুরুত্বপূর্ণ আমরা জায়গা দেখি যে ইরান, যদি এখানে দেখতে পাচ্ছেন ইরান, বিশেষ করে পাকিস্তান, এই মুহূর্তে দেখুন পাকিস্তান এবং এই যে সৌদি আরব, ঠিক আছে, এবং পাকিস্তান এবং সৌদি আরব, এবং যদি দেখেন এই যে জায়গা দুটো একে অপরের জায়গা, এর ওপর রয়েছে ইরান। এখানে প্রশ্ন হয়ে যায়, গুরুত্বপূর্ণ জায়গায় প্রশ্ন চলে আসে, ঠিক আছে, যে তুরস্কের কথা বলা হয়েছে, সৌদি আরব তাহলে এখানে কি পাবে এই ডিল থেকে? দেখুন, এই বিষয়টা বুঝতে গেলে আপনাকে কয়েকটা তথ্য বুঝতে হবে। আধুনিক সামরিক প্রযুক্তি সহ মিসাইল, সেনাবাহিনী মানে উন্নত মানের প্রশিক্ষণ এবং যুদ্ধে লড়াই করা একটা অন্যতম অভিজ্ঞতা। কেন বললাম কথাটা? এইটাই সৌদি আরব হাতিয়ার করতে চাইছে। কারণ অন্যদিকে মানে আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো পাকিস্তান। কেন কেন বলা হচ্ছে? কারণ পাকিস্তান এবং তুরস্ক যৌথ উদ্যোগে সামরিক সরঞ্জাম বা মিসাইল উৎপাদন করবে। অর্থাৎ একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সৌদি আরবে আছে অর্থ, পাকিস্তানে নেই টাকা। এই ম্যাপটা বুঝুন।
সৌদি আরবে কি আছে? অর্থ আছে, পাকিস্তানে নেই টাকা। এখানে আমি যে আরেকটা ম্যাপ আপনাদের দেখাই, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এখানে। এই দেখুন, এখানে সৌদি আরবে কি আছে? সৌদি আরবে আছে ক্যাপিটাল, টাকা পয়সা সৌদি আরবে আছে। সেই হিসাব দেখতে গেলে পাকিস্তানে তেমন কিছু নেই। পাকিস্তানে অর্থ আছে, পাকিস্তানে অর্থ নেই। কিন্তু পাকিস্তানে কি আছে? সামরিক ক্ষমতা, মানে নিউক্লিয়ার বা ম্যান পাওয়ার। অপরদিকে তুর্কি যদি দেখি আমরা, কি আছে? গুরুত্বপূর্ণ জায়গা, তুরস্কে আছে টেকনোলজি, ড্রোন। এই ছকটা বুঝতে হবে আপনাকে। এই ছকটা ক্লিয়ার হয়ে গেলে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে, মিডল ইস্টে যখন উত্তেজনা দেখা যাচ্ছে এই মুহূর্তে, এই চুক্তি কেন, এই ডিলটা কেন? আর এই উত্তর খুঁজতে হলে আপনাকে যেতে হবে মিডল ইস্টে বর্তমান যা পরিস্থিতি তার দিকে তাকাতে হবে। কারণ এই মুহূর্তে মিডল ইস্টে, বা আমরা বলতে পারি যে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি দেখা যায়, পুরো অঞ্চল মানে এই মুহূর্তে তৈরি হচ্ছে একটা উত্তেজনাময় পরিবেশ। বিশেষ করে ইউএস এবং ইরানের যে লড়াই, এবং এই লড়াইয়ে যে মারাত্মক লেভেলে মিসাইল, ড্রোন হামলা, সামরিক উত্তেজনা, আর এই কারণে মিডল ইস্টের নিরাপত্তা নিয়ে এখন চিন্তা করা সব থেকে বড় প্রশ্ন উঠে গেছে। আর এরই পাশাপাশি সৌদি আরব পরিষ্কারভাবে বুঝতে পেরে গেছে যে শুধু আমেরিকার নিরাপত্তা ব্যবস্থার ওপর নির্ভর থাকাটা তাদের বোকামো ছাড়া আর কিছু না। কারণ মিডল ইস্টে বিভিন্ন জায়গায় আমেরিকার বলা হয়ে থাকে, মিডল ইস্টে টোটাল আমেরিকা 8খানা নাকি এয়ার ডিফেন্স রয়েছে, ডিফেন্স সিস্টেম রয়েছে। এই 8খানা ডিফেন্স সিস্টেম মোতায়েন করা হয়েছে, প্রত্যেকটাতেই পুরোপুরি হামলা আটকাতে আমেরিকা পারেনি, এমনটা সৌদি আরব দাবি করছে। ফলে সৌদি আরবের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি হয়েছে যে নিজেদের নিরাপত্তার জন্য নিজেদের মধ্যে শক্তিশালী একটা টিম বানাতে হবে। তার জন্য এই তুরস্ককে আসা, কারণ একজনের কাছে আছে টেকনোলজি, একজনের কাছে আছে নিউক্লিয়ার, আর একজনের কাছে আছে ক্যাপিটাল, অর্থ, মানি। তিনজনের কাছে তিনটে রয়েছে। এবং এই যে চুক্তি হয়েছে, এই চুক্তিতে কি কি বিষয় আছে দেখুন। চুক্তি গুরুত্বপূর্ণ জায়গায় আমরা আজ আসি। চুক্তি ঘোষিত মানে কাঠামো অনুযায়ী কয়েকটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ। এক, কালেকটিভ ডিফেন্স, কারণ এক দেশ আক্রমণ হলে আরো দুটো দেশ একে অপরে তারা ঝাঁপিয়ে পড়বে। যেমন ন্যাটো গ্রুপে আর্টিকেল 5 হিসাবে সঙ্গে এই ডিলে কিন্তু তুলনা করা হচ্ছে। আর একটা বিষয় পরিষ্কার, এই সরাসরি ন্যাটো সমানও বলা যাবে না। কারণ ন্যাটো কি আছে? কারণ ন্যাটোর মধ্যে অনেকগুলো দেশ আছে এবং বহু দশকের পুরনো সম্পর্ক তাদের মধ্যে, আর সাথে সাথে বিরাট একটা সামরিক জোট আছে ন্যাটো গ্রুপের মধ্যে। আর এরই পাশাপাশি কালেকটিভ ডিফেন্স কিন্তু অর্থটা কিন্তু গুরুত্বপূর্ণ এখানে। এরই পাশাপাশি ইন্টেলিজেন্স শেয়ারিং, কি বিষয়টা কি? এই তিন দেশ একে অপরের সাথে ডেটা শেয়ার করবে। বিশেষ করে কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্সি রিপোর্ট একে অপরের সঙ্গে শেয়ার করবে। অপরদিকে মিলিটারি ইন্টেলিজেন্সি সেটাও শেয়ার করবে। অপরদিকে যদি দেখা যায় মেরিটারিয়াম অ্যাওয়ারনেস বিষয়গুলো, সমুদ্রে যে জাহাজের ব্যাপারগুলো, সেগুলো একে অপরের সঙ্গে শেয়ার করবে। এবং আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত তথ্য কিন্তু একে অপরের সাথে সবাই কিন্তু শেয়ার করবে। অতএব তিন দেশের গোয়েন্দা কাঠামো ঘনিষ্ঠ হিসাবে কিন্তু একে অপরে কাজ করবে। অপরদিকে যদি দেখা যায় আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, একসাথে তিনটে দেশ সেনাবাহিনী প্রশিক্ষণ দেবে। বিভিন্ন দেশে যেমন হয় তারা কিন্তু একে অপরের সাথে করবে। অপরদিকে গুরুত্বপূর্ণ জায়গা, যেহেতু এই ডিলের মধ্যে তুরস্ক চলে এসেছে, তাই বলা যেতে পারে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশনের হাব তৈরি হবে। কিভাবে? বলা হচ্ছে যদি এই ডিলটা দীর্ঘমেয়াদী থাকে তাহলে তিন দেশে প্রতিরক্ষা শিল্পে যৌথভাবে কাজ করার চেষ্টা করবে। বিশেষ করে ড্রোন, মিসাইল টেকনোলজি এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম উৎপাদনের সম্ভাবনা রয়েছে। আর এরই পাশাপাশি একে অপরের সাথে শুধুমাত্র ডিল বাস্তবায়িত এবং কার্যকারিতা হয়তো একে অপরের সাথে করতে পারে, যা ধীরে ধীরে একটা আঞ্চলিক ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল নেটওয়ার্ক তৈরি হয়ে যেতে পারে। এবং তিন দেশে কে কি শক্তি নিয়ে আসছে যদি দেখা যায়,
তাহলে আমি বলতে পারি, দেখুন পাকিস্তানের ক্ষেত্রে আমি বলি, পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, অপরদিকে ব্যালিস্টিক মিসাইল রয়েছে, অপরদিকে দেখেন মানে সেনাবাহিনী রয়েছে, ম্যান পাওয়ারও রয়েছে পাকিস্তানের কাছে। অপরদিকে যদি দেখেন আপনার আরও গুরুত্বপূর্ণ জায়গা, সামরিক নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে। পাকিস্তান বিশ্বে একমাত্র পারমাণবিক অস্ত্রধারী মুসলিম সংখ্যা গরিষ্ঠ রাষ্ট্র, আর কোনো মুসলিম কান্ট্রির কাছে নেই। অপরদিকে সৌদি আরবের কাছে আপনারা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখে নেন, তাহলে অবাক হয়ে যাবেন। সৌদি আরবে রয়েছে ব্যাস অর্থনীতি ক্ষমতা রয়েছে। সৌদি আরবের কাছে বড় প্রতিরক্ষা বিষয়ে বড় বাজেটে ঘোষণা করে দিতে পারে, কারণ যেহেতু তার কাছে ক্যাপিটাল অনেক বেশি। এছাড়া মুসলিম বিশ্ব এবং আরব দেশগুলোর মধ্যে সৌদি আরবের রাজনৈতিক এবং ধর্মীয় একটা প্রভাবও রয়েছে। অপরদিকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সব থেকে বড় ব্যাপার, তেল আর গ্যাস সব থেকে বেশি রয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বলা যেতে পারে যে অর্থ ক্যাপিটাল, রাজনৈতিক প্রভাব এবং জ্বালানি শক্তি, এই তিনটেই সৌদি আরবের কাছে পাওয়া যাবে। অপরদিকে যে তুরস্কের কথা আমরা যে বলে থাকি, এখানে তুরস্কের কাছে ড্রোন প্রযুক্তি রয়েছে, টেকনোলজি রয়েছে, ন্যাটোর সাথে দীর্ঘদিনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, ইলেকট্রনিক্স যুদ্ধ ব্যবস্থা রয়েছে, ডেভেলপমেন্ট বিমান প্রযুক্তি রয়েছে, নৌ সেনাবাহিনী রয়েছে। এই ক্ষেত্রে বলা যেতে পারে যে গুরুত্বপূর্ণ জায়গা যে পাকিস্তানের কাছে ম্যান পাওয়ার এবং নিউক্লিয়ার, সৌদি আরবের কাছে বলা যেতে পারে যে অর্থ, ক্যাপিটাল এবং জ্বালানি শক্তি, আর তুরস্কের কাছে এক কথায় যে বলা যেতে পারে দেখা যাবে প্রযুক্তি আর ন্যাটোর সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আরও একটা পয়েন্ট উঠে আসে যে অনেক মুসলিম দেশে পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতার সম্পর্ক রাখতে চায়। আবার অপরদিকে অন্যতম কারণ কি বলুন তো? অন্যতম কারণ হচ্ছে জাস্ট পারমাণবিক সক্ষমতা রাখতে চাই। এখানে প্রশ্ন হয়ে আসে, ধরুন ভবিষ্যতে ইরান এবং সৌদি আরবের মধ্যে একটা সামরিক সংঘাত শুরু হয়ে গেল, তাহলে কি পাকিস্তান ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে? এটা অনেকে ভাবছেন এই ডিল অনুসারে, কিন্তু ব্যাপারটা অতটা সহজ নয়। কারণ আন্তর্জাতিক রাজনীতি, বর্তমান সময়ে মিডল ইস্টের সামরিক কৌশল, রাজনৈতিক সিদ্ধান্ত, পারমাণবিক নীতি সব কিছু এই কাজ করবে। অতএব যে সৌদি আরব সঙ্গে ঝামেলা হলেও যে পাকিস্তান পারমাণু মেরে দেবে এমনটা কিন্তু বিষয় না, যেটা জিও পলিটিক্স এক্সপার্টরা মনে করছেন। আর এই কারণে ইরান এই চুক্তিকে বলছে এরা যেটা করেছে না, এটা শুধুমাত্র একটা কাগজের টুকরো। কেন ইরান এটাকে শুধুমাত্র একটা পেপার এগ্রিমেন্ট বলছে এই চুক্তিটাকে, সে বিষয়ে আমরা আসছি। দেখুন, আমরা যদি আসি সেই বিষয়টার মধ্যে, তাহলে আপনারা দেখতে পাবেন এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। হ্যাঁ, তাহলে ইরান কেন এটাকে শুধুমাত্র পেপার এগ্রিমেন্ট বলছে? কারণটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জায়গা। কারণ ইরানের পার্লামেন্টে বিশেষ করে তুরস্ক আর পাকিস্তানের সঙ্গে চুক্তি করলে নিরাপত্তা নিশ্চিত হবে না, সেটা কিন্তু ইরান এই চুক্তি হওয়ার পর পরিষ্কার জানিয়ে দিয়েছে। কারণ ইরানের যুক্তি হলো সৌদি আরব এত বছর ধরে আমেরিকার নিরাপত্তা ব্যবস্থার উপর নির্ভর করে রয়েছে, এটা ইরানের যুক্তি। কিন্তু সেই নির্ভরতা থাকা সত্ত্বেও ইরানের মিসাইল সেই সৌদি আরবকে আটকাতে পারেনি। শুধুমাত্র চুক্তি করলে সমস্ত সমস্যা সমাধান হবে না, কারণ ইরানের মূল বার্তা হলো অন্যের নিরাপত্তার ওপর নির্ভর না করে নিজের শক্তি বৃদ্ধি করা। এটা হচ্ছে ইরান এই মুহূর্তে সৌদি আরবকে একটা স্ট্রংলি ভাষায় মেসেজ দিয়ে দিয়েছে। আর ইরানের যুক্তি জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ, কারণ ইরানে এই যুক্তিটা কিন্তু একদম উড়িয়ে দেওয়া যায় না। কারণ পৃথিবীতে কোনো সামরিক চুক্তি কেবলমাত্র শুধুমাত্র ডিল বা সই করার ফলে কিন্তু পরবর্তীকালে কিন্তু আর এগিয়ে গেছে সেটা দেখা যায়নি। আগামীকাল যে লড়াই হবে না এমনটা কোনো গ্যারেন্টি আছে? কারণ এরকম সিদ্ধান্ত ক্ষেত্রে দেখা যায় যে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা থাকে সেটা হচ্ছে কূটনৈতিক সম্পর্ক, আন্তর্জাতিক চাপ, অর্থনৈতিক স্বার্থ, সামরিক প্রযুক্তি এবং অভ্যন্তরীণ শক্তি। তাই ইরানের বক্তব্য একটা ক্লিয়ার যে
চুক্তি থাকা আর সেই চুক্তিকে বাস্তবে প্রয়োগ করা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, যেটা ইরান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। ইরান কেন, যে প্রশ্ন উঠে, ইরান কেন সৌদি আরবকে আমেরিকার কথা মনে করিয়ে দিচ্ছে? তার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে সৌদি আরব আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা বা সামরিক ক্ষমতা নিয়ে হেল্প নিয়ে এসেছে। আমেরিকার সামরিক সেনাবাহিনী সৌদি আরবের মধ্যে অবস্থিত, প্রতিরক্ষা ব্যবস্থা, অস্ত্র সরবরাহ সবই সৌদি আরবে গুরুত্বপূর্ণ অংশ বা ঘাঁটিতেই হয়েছে। তাই ইরানের বক্তব্য, যদি এত বছর আমেরিকার নিরাপত্তা সম্পর্কে যথেষ্ট না হয়, তাহলে তুরস্ক আর পাকিস্তানের সঙ্গে চুক্তি করলে সব কিছু কি রাতারাতি বদলে যাবে? যেটা পরিষ্কার বক্তব্য ইরানের। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি আমি আপনাদের সামনে আরও একটা বিষয় তুলে ধরি, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, ঠিক আছে, যে এর ভারতে কি প্রভাব হতে পারে। দেখুন, এই চুক্তি সরাসরি ভারতকে লক্ষ্য করে হয়েছে এমন কোনো তথ্য নেই। সোশ্যাল মিডিয়া অনেক কিছু দেখায়। যুক্তি সহকারে বোঝার চেষ্টা করুন, যুক্তি সহকারে। এই জোট ভারত বিরোধীতেই তৈরি হয়েছে, কেউ সরাসরি বলবে, আবার কেউ এই দাবিটাকে মানে উড়িয়ে দেবে। প্রশ্ন হচ্ছে, দেখুন, ভারত পাকিস্তান প্রতিবেশী, এই জোটে একটা অন্যতম সদস্য। ফলে পাকিস্তানের সামরিক সহযোগিতা যদি তুরস্ক আর সৌদি আরবের সঙ্গে গভীর হয়, তাহলে ভারত অবশ্যই এই বিষয়টার উপর নজর রাখছে। ভারতও নজর রাখছে। তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে, ভারত বুঝিয়ে দিয়েছিল অপারেশন সিন্দুরে আসল খেলাটা কি, আসল খেলাটা কোন জায়গায়, এটা ভারত বুঝিয়ে দিয়েছে। তবে একটা বিষয়, পাকিস্তান আর তুরস্কের সামরিক সহযোগিতা কতটা গভীর হয় সেটাও কিন্তু তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। বিশেষ করে ড্রোন, মিসাইল, প্রতিরক্ষা প্রযুক্তি, গোয়েন্দা সহযোগিতা, এবং এই ক্ষেত্রে আরও একটা বিষয়, যে কে কতটা কাকে হেল্প করবে, কতটা টেকনোলজি দেবে। কারণ তুরস্ক আগেও একটা জিনিস দেখা গেছে, টেকনোলজি কাউকে কিন্তু তুরস্ক শেয়ার করে না। এবার প্রশ্ন, যে ভবিষ্যতে কি আরও দেশ যোগ দেবে? দেখুন, এই জোটের ভবিষ্যতে আরও দেশ যোগ দিতে পারে এরকম অনেকে বলছে। কিন্তু প্রশ্ন এই জায়গায় এমনকি ভারতে ভবিষ্যতে সহযোগিতা আরও বিস্তারিত হতে পারে, বিশেষ করে সাইবার ডিফেন্স, ইন্টেলিজেন্স শেয়ারিং, সামুদ্রিক সিকিউরিটি, এরই পাশাপাশি জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ এই জায়গায় পৌঁছে যেতে পারে। তবে সব কিছু নির্ভর করবে আগামী কয়েকদিনে এই তিন দেশে কতটা মিলেমিশে একে অপরের সাথে রয়েছে সফলতার ওপর। এবং শেষ আমি আরেকটা কথা আপনাদের বলে দিতে পারি এই মুহূর্তে, গুরুত্বপূর্ণ জায়গা। দেখুন, পাকিস্তান নিয়ে আসছে সামরিক শক্তি, অপরদিকে সৌদি আরব নিয়ে আসছে অর্থনীতি এবং জ্বালানি, তুরস্ক নেওয়া আছে মিসাইল এবং টেকনোলজি এবং ন্যাটোর সাথে কাজ করার অভিজ্ঞতা। এই তিনটে শক্তি দীর্ঘমেয়াদী সত্যি একসঙ্গে কাজ করতে পারবে তো? সত্যি পশ্চিম এশিয়ার সমীকরণ বদলাতে পারবে তো? গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে, গুরুত্বপূর্ণ পরিবর্তন উঠে আসতে পারে। কারণ ইরান এই এগ্রিমেন্টটাকে শুধুমাত্র একটা পেপার এগ্রিমেন্ট বলে দিয়েছে, আর কিচ্ছু না। বাস্তবে প্রয়োগ করা অত্যাধিক সহজ নয়, যেটা ইরান পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে। আর এই বিষয়টা দেখে আপনার কি রায়, আপনার কি মতামত? অতি অবশ্যই আপনার রায় এবং আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।